প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চের আজকের আলোচনা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের মাত্র 102 দিনের মাথায় পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। অফিসিয়ালি শারীরিক অসুস্থতার কথা বলে তিনি পদত্যাগ করলেও দীপেন দেওয়ানের ঘনিষ্ঠজনরা বলছেন মন্ত্রীর দায়িত্ব পালনে বাধা তৈরি করতে পারে এমন কোনো শারীরিক অসুস্থতা তার নেই। বিএনপির একাধিক সূত্র বলছে এই পদত্যাগ স্বেচ্ছায় নয় বরং বাধ্যতামূলক। পদত্যাগ পত্রটি জমা দেওয়ার পর এত দ্রুত গেজেট প্রকাশ করা হয়েছে তাতে অনেকে বিস্মিত হয়েছেন। সূত্রগুলো বলছে দীপেন দেওয়ানের পদত্যাগের পেছনে পর্দার আড়ালে আছে বেশ কিছু স্পর্শকাতর কারণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান সরকার ও তার দলের ভিতরে রাজনৈতিক এবং সাংগঠনিক কোন্দলের কথা এতদিন আড়ালে আবডালে শোনা যাচ্ছিল, কিন্তু 3.5 মাসের মধ্যে একজন পূর্ণমন্ত্রীকে আচমকা পদত্যাগ করতে হলো জানিয়ে বিএনপিতে শুরু হয়েছে তুমুল শোরগোল। রাগঢাক না রেখেই বিএনপি নেতারা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান দিচ্ছেন অসুস্থতা একটা বাহানা মাত্র, বরং ভেতরে আছে ক্ষমতার দ্বন্দ্ব, যে কারণে সরে যেতে হয়েছে দীপেন দেওয়ানকে। সূত্রগুলো বলছে এখন 43টি মন্ত্রণালয়ের মধ্যে 17টিতে আছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সাথে কিছু মন্ত্রণালয়ে আছেন উপদেষ্টাও। এর মধ্যে কমপক্ষে 9টি মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টাদের বিরোধ অনেক দূর গড়িয়েছে। বিরোধ ঠেকাতে খুব শিগগিরই তারেক রহমান মন্ত্রী পরিষদে রদবদলও করতে পারেন। প্রশ্ন হলো বিপুল ব্যবধানে ভোটে জিতে সরকার গঠনের মাত্র 3 মাসের মধ্যে কেন এমন গৃহবিবাদ? সেই বিবাদ কি শুধু মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে, নাকি এর পেছনে অন্য কেউ আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দীপেন দেওয়ান বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটির 299 নম্বর আসনে নির্বাচিত প্রথম ব্যক্তি যিনি পার্বত্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী পদ পেয়েছেন। তার দায়িত্ব পাওয়ার পর খুশি হয়েছিলেন রাঙ্গামাটির অনেকেই, কিন্তু সেই আনন্দ বেশি দিন টেকেনি। মাত্র 3.5 মাসের মাথায় মন্ত্রিত্ব ছাড়লেন দীপেন দেওয়ান। দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র তিনি লেখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকার উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন। দীপেন দেওয়ানের ঘনিষ্ঠ মহল থেকে শুরু বিএনপি ও সরকারের সংশ্লিষ্টদের মধ্যে কেউই বিশ্বাস করেন না অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। দীপেন দেওয়ানের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে মন্ত্রী হওয়ার পর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি সমান তালে মন্ত্রণালয় ও দলের কাজ করছিলেন। প্রশ্ন উঠেছে, যে দীপেন দেওয়ান রাজনীতির জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে জিতে তিনি কেন মন্ত্রী হওয়ার 3 মাসের মধ্যে তা ছেড়ে দিবেন, যেখানে তিনি পদত্যাগের দিনও সফরে ছিলেন? এ বিষয়ে দীপেন দেওয়ানের ভাই মানুষ কুমার চাকমা বলেছেন তার শারীরিক এমন কোনো অসুস্থতা নেই যে তাকে পদত্যাগ করতে হবে, চাপের কারণেই তিনি পদত্যাগ করেছেন। মানুষ চাকমা আরো বলেছেন ঢাকায় ওনার বাসায় সকালে একসঙ্গে নাস্তা করেছেন, উনি ভালো আছেন। পদত্যাগের পেছনে জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে বিরোধের জেরে এবং প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয় পরিচালনার বিভিন্ন ইস্যু জড়িত বলে দাবি করেছেন দীপেন দেওয়ানের ভাই। দর্শক, দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2005 সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন দীপেন দেওয়ান। লক্ষ্য ছিল 2007 সালে নির্বাচন করা, কিন্তু শর্ত পূরণ করতে না পারায় 2008 সালে তার বদলে তার স্ত্রী নির্বাচনে অংশ নিয়েছিলেন। 2010 সালে তিনি রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি হন, কিন্তু তখন দলের নেতৃত্ব নিয়ে পাহাড়ি অপাহাড়ি দ্বন্দ্ব দেখা দেয়। 2016 সালে দীপেনকে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ সম্পাদক করা হয়। এরপর থেকে জেলার রাজনীতি থেকে দূরে থাকলেও দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসনে বিএনপির মনোনয়ন পান। নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 1,70,322 ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
প্রথমবার সংসদ সদস্য হয়ে মন্ত্রী হয়েছিলেন দীপেন দেওয়ান। কেন তিনি হঠাৎ অব্যাহতি নিলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। দলের নেতাকর্মী সহ পাহাড়ের বিভিন্ন মহল বলছে অসুস্থতা কেবলই অজুহাত। এই পদত্যাগের নেপথ্যে আছে দলীয় নানা দ্বন্দ্ব, যার অন্যতম রাঙ্গামাটির দলীয় রাজনীতি নিয়ন্ত্রণ, 3 জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে বিরোধ, পাহাড়ের রাজনীতি সদর অন্দরে নানা সমীকরণ আর মন্ত্রণালয় পরিচালনার বিভিন্ন ইস্যু। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে অস্বস্তিতে ছিলেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে এই মন্ত্রণালয়ে পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে মন্ত্রী দীপেন দেওয়ানের পাশাপাশি চট্টগ্রাম 5 আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া। এই মন্ত্রণালয়ে পার্বত্য এলাকার বাইরে থেকে প্রতিমন্ত্রী নিয়োগ এই প্রথম, এবং বিষয়টি নিয়ে পাহাড়িদের মধ্যে প্রশ্ন ছিল। তারা মনে করেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রাপ্য। অনেকে ধারণা করছেন পার্বত্য জেলা পরিষদ গঠন নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে দূরত্ব আরো বেড়েছিল। এ বিষয়ে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেছেন দীপেন দেওয়ানের সঙ্গে তার কোনো দূরত্ব নেই, তাদের দুজনের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে নানা আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছে কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা মনীষ দেওয়ান। মঙ্গলবার সকালে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নের সুপারিশকে কেন্দ্র করে পদত্যাগ করতে হয়েছে মন্ত্রী দীপেন দেওয়ানকে। ফেসবুক পোস্টে মনীষ দেওয়ান লিখেছেন, এই মুহূর্তে দেশ ও জাতির প্রয়োজনে সত্য কথনের জরুরি দরকার। দীপেন দেওয়ান তার মন্ত্রিত্ব হারিয়েছেন শুধুমাত্র একটি কারণে, তিনি আসন্ন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন মনীষ দেওয়ানকে। তিনি লেখেন, পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চেয়েছিলেন জেলা বিএনপি সভাপতি দীপেন তালুকদার দীপুকে, যিনি জুলাই আন্দোলনে 6 মাস রাঙ্গামাটি থেকে আত্মগোপনে ছিলেন এবং 5ই আগস্টের পর বিভিন্ন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয় দিয়ে বিতর্কিত হয়েছেন। মনীষ দেওয়ান আরো লেখেন, খুবই দুঃখজনক যে সুপারিশে এই দ্বন্দ্বে পূর্ণ মন্ত্রী পাহাড়ি বাঙালির প্রিয় নেতা সর্বোচ্চ ভোটে নির্বাচিত দীপেন দেওয়ান হেরে গেছেন। শুধু তাই নয়, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে। অবশ্য মনীষ দেওয়ানের ফেসবুক পোস্ট সম্পর্কে জানতে চাইলে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার। তিনি প্রথম আলোকে বলেছেন ওই ফেসবুক পোস্ট তিনি দেখেননি, আর কে কি বলল তা নিয়ে তার কোনো মন্তব্য নেই। দর্শক, 3 পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের মধ্যে মতভিন্নতা ছিল। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে মন্ত্রিসভা গঠনের পর থেকেই দীপেন দেওয়ান ও মীর হেলালের মধ্যে মতবিরোধের সূত্রপাত হয়। এই মতবিরোধ 1 মাসের মধ্যে দ্বন্দ্বের রূপ নেয় এবং ধীরে ধীরে তা আরো তীব্র হতে থাকে। এই দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ ছিল দায়িত্ব নেয়ার 1 মাস পর প্রতিমন্ত্রী হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব মিজানুর রহমানকে নির্দেশ দিয়েছিলেন তার অনুমোদন ছাড়া মন্ত্রণালয়ের কোনো ফাইল যেন মন্ত্রীর কাছে পাঠানো না হয়। দীপেন দেওয়ান বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন এবং জানান প্রতিমন্ত্রীর সাথে কাজ করতে তার অস্বস্তি হচ্ছে। সূত্রগুলো বলছে সরকারের বাইরে থাকা একটি শক্তিশালী পক্ষ মীর হেলালের পক্ষ নেওয়ার কারণে শেষ পর্যন্ত দীপেন দেওয়ানকে সরে যেতে হয়েছে, কারণ ওই পক্ষটি সরকারে কে থাকবে আর কে থাকবে না সেটা নির্ধারণ করে থাকে। ওই পক্ষটি দীপেন দেওয়ানের আরেকটি বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিল, সেটি হলো পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর দীপেন দেওয়ান ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির অসম্পাদিত অংশ বাস্তবায়ন করতে চেয়েছিলেন। দীপেন দেওয়ান চুক্তি সম্পাদনকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে সরকারের আলোচনার পক্ষে ছিলেন। জেএসএস এর প্রধান সন্তু লারমার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের বিষয়ে তিনি উৎসাহী হয়ে উঠেছিলেন, কিন্তু সরকারের শক্তিশালী ওই পক্ষটি তাকে চুক্তি বাস্তবায়ন না করার জন্য বারে বারে চাপ দিতে থাকে। তাদের যুক্তি হলো চুক্তিটি শেখ হাসিনা করেছিলেন, তাই এই চুক্তির বাস্তবায়ন হলে আওয়ামী লীগের কর্মকাণ্ডকেই বৈধতা দেয়া হয়ে যায়।
বিএনপির শীর্ষ নেতারা বলছেন মাত্র 3 মাসের মধ্যে সরকার ও দলের মধ্যে কোন্দল যে বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে, তার ওয়েক আপ কল হলো পার্বত্য মন্ত্রীর সরে যাওয়া। তাদের দাবি, বিপুল ব্যবধানে নির্বাচনে জয়ী হওয়ার পর সরকার গঠনের কর্তৃত্ব প্রতিষ্ঠায় বিএনপির মধ্যে দুটি গ্রুপ হয়ে যায়। এদের মধ্যে একটি গ্রুপের নেতৃত্বে আছে বিএনপির দেশীয় কয়েকজন শীর্ষ নেতা, যাদের বেশিরভাগই মন্ত্রিত্ব পায়নি। আরেকটি গ্রুপ বিদেশি গ্রুপ নামে পরিচিত, যাদেরকে ধানমন্ডি গ্রুপও বলা হয়ে থাকে। এই গ্রুপটির শীর্ষ নেতৃত্ব সরকারের সরাসরি না থেকেও সরকারের উপর এদের প্রভাব সবচেয়ে বেশি। এই দুই গ্রুপের ক্ষমতার দ্বন্দ্বে অনেক মন্ত্রণালয়ে মতবিরোধ আছে। বর্তমানে তারেক রহমানের ক্যাবিনেটে 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী ও 10 জন উপদেষ্টা আছেন। 43টি মন্ত্রণালয়ের মধ্যে 17টি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী আছেন। কিছু মন্ত্রণালয়ে আছেন উপদেষ্টাও, যেমন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী থাকার পরও উপদেষ্টাও দায়িত্ব পালন করছেন। বিএনপির একটি সূত্র বলছে, বিএনপির একজন শীর্ষ নেতা একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিতে চান শুধুমাত্র প্রতিমন্ত্রীর সাথে বিরোধের কারণে। মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টাদের মধ্যে বিরোধ আছে কমপক্ষে 9টি মন্ত্রণালয়ে। দেশীয় গ্রুপটি ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে লন্ডনী গ্রুপটির চাপে, যে কারণে সহসাই ক্যাবিনেটের রদবদল হতে পারে। অনেকের কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে 3 মাসে যেখানে সরকারের হানিমুন পিরিয়ডে থাকার কথা ছিল, সেখানে পূর্ণমন্ত্রীর পদত্যাগের পর দলটির ভেতরেই এখন দেশীয় গ্রুপটি হতাশ হয়ে পড়েছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকা আসলে এই মুহূর্তে বাংলাদেশের কাছে কি চাচ্ছে? বর্তমান তারেক রহমান সাহেবের যে সরকার, এই সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্ক কেমন? আমেরিকা আমাদেরকে যে একটা কূটনীতির জালে আবদ্ধ করে ফেলেছে এবং আমরা যে আমেরিকার খপ্পরে পড়ে গেছি। ইটস এ হোল, আমেরিকার একটা গর্ত। হোল বললে ভুল হবে, ব্ল্যাক হোল। এবং এই ব্ল্যাক হোলের মধ্যে একবার যারা পড়েছে, যারা আমেরিকার এই যাকে বলা হয় ট্যাবলেট খেয়েছে, তাদের পরিণতি 2 ধরনের হয়। যদি আপনি মিডল ইস্টের সেই সংযুক্ত আরব আমিরাত হন, ওমান হন, কাতার হন, সৌদি আরব হন, তখন আমেরিকার ম্যাজিক বা আমেরিকার যে দৃষ্টিভঙ্গি একভাবে কাজ করবে। কিন্তু আপনি যদি আমেরিকার কূটচালের মধ্যে পড়েন, তাহলে আজকে আফ্রিকার, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম আফ্রিকা এবং সাব সাহারা অঞ্চল সহ ইউক্রেন, এ সকল এলাকার অবস্থা যা হয়েছে, পূর্ব ইউরোপের যা অবস্থা হয়েছে, আমাদের অবস্থাও ঠিক একই হবে। এটা সোজা বাংলা কথা। আর হোল আর ব্ল্যাক হোল, অন্ধকার একটা গুহা, সেটা ব্ল্যাক হোল নয়। ব্ল্যাক হোল বলতে মহাকাশে এরকম একটা প্রযুক্তি বোঝায়, এরকম একটা পরিবেশ বোঝায়, এরকম একটা ঘূর্ণিপাক বোঝায় যে ওর মধ্যে যদি কেউ পড়ে, সেটা চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, আমাদের পৃথিবীর মতো লক্ষ লক্ষ পৃথিবী যদি ওই ব্ল্যাক হোলের ওই অবস্থার মধ্যে পড়ে, এই লক্ষ লক্ষ পৃথিবীর মতো গ্রহগুলো গিলে খেয়ে ফেলে 1 সেকেন্ডের মধ্যে। তো আমেরিকা সারা পৃথিবীতে যে এখন প্রভাব বিস্তার করেছে, তো তার ব্ল্যাক হোল, আমেরিকার তৈরি কোনো ব্ল্যাক হোলের মধ্যে যদি বাংলাদেশের মতো একটা রাষ্ট্র পড়ে এবং সেই রাষ্ট্রের পেছনে যদি চীনের মতো বৃহত্তর কোনো শক্তি না থাকে, রাশিয়ার মতো বৃহত্তর কোনো শক্তি না থাকে, জাস্ট গিলে খাবে, জাস্ট গিলে খেয়ে ফেলবে। তো সেই ফাঁদের মধ্যে আমরা পড়ে গেছি। তো আপনি যেহেতু
একটা রাক্ষসের কবলে পড়েছেন, একটা ভূতের কবলে পড়েছেন, প্রেতের কবলে পড়েছেন, বা একটা দানবের কবলে পড়েছেন, কিংবা ধরুন একটা রোবটের কবলে পড়েছেন, ফ্রাঙ্কেনস্টাইনের দানব। ইট ইজ ম্যানমেড রোবট। তো সেক্ষেত্রে আপনার কি লাগবে যদি বাঁচতে হয়? আপনাকে ওই রোবটের প্রযুক্তি জানতে হবে, রাক্ষসের সেই মতিগতি বুঝতে হবে, ভূতের মন্ত্র জানতে হবে, অর্থাৎ একমাত্র ইলম, জ্ঞান, প্রজ্ঞা এরকম বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে। আদারওয়াইজ ইউ উইল বি ডিস্ট্রয়েড। কোনো রকম এর ব্যত্যয় নেই। আমরা এই আমেরিকার যে জালের মধ্যে আটকা পড়ে গেছি শেখ হাসিনার পতনের পর থেকে, কাজে এই সময়টিতে আমাদের জানা ছাড়া, জ্ঞান ছাড়া, সৎসাহস ছাড়া, আর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এই জন্য মূলত এই ভিডিওটি করছি, দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে। এবং এই কথাগুলো বলা, এই মুহূর্তে এই কথাগুলো বলা এত সহজ নয়। প্রথমত আমি যে জিনিসগুলো জানছি বা বুঝতে পারছি, এগুলো আপনাদেরকে জানানো আমার জন্য ফরজ। আর এই পৃথিবীতে যেখানে ধরুন একজন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কথা বলা, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, একজন ওসির বিরুদ্ধে কথা বলা এখন ঝুঁকির বিষয়। তো সেখানে আপনি আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন, এটা চারটিখানি বিষয় নয়। শেখ হাসিনার জামানাতে যারা রয়ের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, এখান থেকে চ্যাংদোলা করে ধরে নিয়ে গেছে দিল্লিতে, কলকাতাতে। বহু মানুষ নিখোঁজ হয়ে গেছে বাংলাদেশ থেকে। কাজেই আমেরিকা ভারতের চাইতে, আইএসআই এর চাইতে, মোসাদের চাইতে 100 গুণ প্রতিহিংসা পরায়ণ। কাজে তার বিরুদ্ধে কথা বলাটা এত সহজ না। একটা ইমানি দায়িত্ববোধ না থাকলে কথা বলা যায় না। তো এই মুহূর্তে যেটি হলো যে আমেরিকা সাধারণত কি চায়, কি করে, এটার একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলবো। প্রথম হলো আমেরিকা বউকে মেরে ঝিকে বোঝায়, মানে ঝিকে মেরে বউকে বোঝায়। দ্বিতীয়ত বাসর রাতে বিড়াল মারে। তৃতীয়ত যখন তাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় তখন তারা ছুঁড়ে ফেলে দেয়। এবং এদের মন মানসিকতা আপনি অ্যাপিস্টেন ফাইলে দেখবেন। একটা শিশু মেয়েকে ধরুন, তারা 12-13 বছর একটা মেয়েকে সেই সুদূর আর্জেন্টিনা থেকে ধরে আনলো, সুন্দরী, ফ্রান্স থেকে আনলো, এমনকি বাংলাদেশ থেকে নিল। এরপর এরা ডোনাল্ড ট্রাম্প বা অ্যাপিস্টেন ফাইলে যাদের নাম আছে, বিভিন্ন দাদু ভাই, শান্তি ভাই, তাদেরকে দিল, তোমরা ভোগ করো। ভোগ করার পরে ওই মেয়েটাকে কুচি কুচি করে কাটলো, সেদ্ধ করলো, নাড়ি ভুড়ি বের করে ফেলো, জাল দিল, মাংস বানালো, আর ওই শান্তির দাদুদেরকে খেতে দিল। এই ঘটনার মতো ঘটেছে আমেরিকাতে। দিস ইজ আমেরিকান সিস্টেম। তারা যাকে ব্যবহার করে তাকে যেন আর দ্বিতীয়বার ব্যবহার করতে না পারে কেউ, সেটা তাদের সৈন্যবাহিনী হোক এবং তাদের বিমান হোক। এই যে ধরুন, তারা কয়েকটি কমব্যাট অপারেশন চালিয়েছে ইরানে। এর কারণ হলো অত্যন্ত সেন্সিটিভ কয়েকটি এয়ারক্রাফট ইরান ভূপাতিত করেছিল। ওই প্রযুক্তি যেন ইরানের হাতে যেতে না পারে, এজন্য তারা ঝুঁকি নিয়ে সেখানে তাদের সেই এয়ারক্রাফটগুলো তারা ধ্বংস করে ফেলেছে। এমনকি এই যে তাদের কয়েকজন যে পাইলট, তাদের কাছে অনেকগুলো কোড ছিল, অনেকগুলো যন্ত্র ছিল, সেই পাইলট তারা হারিয়ে গেছে। হারানোর পরে সেই পাইলটদেরকে তারা খুঁজে বের করেছে এবং যাদেরকে উদ্ধার করতে পারেনি তাদেরকে রক্ষায় তারা মেরে আসছে, যেন ইরানিদের হাতে পড়ে এই তাদের যে গোপন তথ্য না যায়। এই জন্য আমেরিকা তার কোন তাবেদারকে বাঁচিয়ে রাখে না। আমেরিকা তার তাবেদারকে কখনো ক্ষমতায় রাখে না। তার দ্বারা তারা সবসময় 2-3টি গেম রাখে। যার দ্বারা তারা অপকর্ম করায়, রেজিম চেঞ্জ করায়, তাকে জীবিত রাখে না, ক্ষমতায় রাখে না, এবং তাকে
যাকে বলা হয় বিশেষ নজরদারিতে রাখা হয়। আপনি ধরুন যে বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে বেশি যে কাজগুলো করছে ডোনাল্ড ট্রাম্প, না ডোনাল্ড লু। ট্রাম্প প্রশাসনের ক্ষমতায় এসে সবার আগে ডোনাল্ড লুকে নাই করে দিয়েছে। আছে ডোনাল্ড লু এর কোনো নামগন্ধ? কোথাও আপনি দেখতে পাবেন না। ও কথা বললি তার অবস্থা শেষ, ওর টিকিটই আপনি খুঁজে পাবেন না। 2 নম্বর হলো যে ডোনাল্ড লু এর সঙ্গে যে সমস্ত বাংলাদেশের আমেরিকান এজেন্ট, দালাল, এদের প্রত্যেকটা লোকরে তারা শেষ করে দেবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এবং এমন একটা ভীতিকর অবস্থা তৈরি করবে যে ওই সময়টাতে যে নোংরা কাজগুলো তারা করেছে, কোনো আমেরিকান এজেন্ট যেন কখনো সামনে এসে কথা বলতে না পারে, যেন হাল্লা রাজার মতো তাদের জিহ্বাটা কেটে দেওয়া হবে। ওই সময়টাতে যে সকল সাংবাদিক, যে সকল বুদ্ধিজীবী, যে সকল ব্যবসায়ী, যে সকল সরকারি কর্মকর্তা, যে সকল সামরিক কর্মকর্তা আমেরিকার এজেন্ট হয়ে এই পুরো রেজিম চেঞ্জের ব্যাপারে গোপন আতাত করেছে, এদের একটা লোককেও আমেরিকা বাংলাদেশে দাঁড়াতে দেবে না, কোনো ভালো জায়গাতে তাদেরকে দেবে না, তাদের সামনে কোনো মাইক থাকবে না, তাদেরকে তছনছ করে ছেড়ে দেবে। এবং এর মধ্যে অনেকগুলো লোক, জাস্ট আমি বলছি, তারা তো আমেরিকার পলিসিগুলো জানে না, না জানার কারণে এখন তারা হয়তো কেউ আমেরিকা ছেড়ে ভারতের দালাল হয়েছে, কেউ হয়তো বিএনপির দালাল হয়েছে, কেউ হয়তো কোনো দালাল হয়নি, তারা এখন আমেরিকার সাথে তাদের ভাবসাব আছে। কিন্তু আমেরিকা যেই দিন শেখ হাসিনা পতন হয়েছে, সেই দিন ডোনাল্ড লু সহ তার যত সেট ছিল বাংলাদেশে প্রত্যেকটাকে তারা ব্ল্যাকলিস্ট করে ফেলেছে, এবং এদের কাউকে দ্বিতীয়বার ইউজ করা হবে না। তারা নতুন, মানে যারা করবে তাদের জন্য নতুন রিক্রুটমেন্ট তারা করবে, আর পুরনো যেগুলো আছে ওল্ড হ্যাজার্ড, তাদের সবাইকে তারা কোরবানি করবে, কুচি করবে, নির্বিষ করবে, অথবা আতঙ্কে তাদের ডায়াবেটিস বানিয়ে দেবে। এই জন্য 80-র দশকের একজন মার্কিন এজেন্ট, একজন মার্কিন দালাল, একজন মার্কিন সিআইএর এজেন্ট আপনি কাউকে বাংলাদেশে খুঁজে পাবেন না। তারা নেই, নামগন্ধ নেই, কেউ জানেন না। কিন্তু এখনো এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সকল আমেরিকার সঙ্গে যাদের দহরম মহরম হয়েছে, যারা আমেরিকার টাকা খেয়েছেন, যারা আমেরিকার টাকা খেয়ে বগল বাজিয়েছেন, তাদের সবার কপালে শনির দশা ঘুরছে। এই গেল এক, এটা আমেরিকার চরিত্র সারা দুনিয়াতে। 2 নম্বর হলো যে তারা কতগুলো স্বার্থ আদায় করার জন্য একটা সেট দাঁড়া করায়, ফার্স্ট সেট। এখন এখানে ফার্স্ট সেট কি ডক্টর মোহাম্মদ ইউনূস না বিএনপি? দিস দ্য থিংস। তারা প্রথম সেট যাদেরকে দ্বারা এই টার্গেট ফুলফিল করে, ফার্স্ট ইনফ্যান্ট্রি যাদেরকে, প্রথম পদাতিক, এটাকে তারা সরিয়ে ফেলে। সরিয়ে ফেলে তারা করে কি দ্বিতীয় বা তৃতীয় টায়ারে তারা কাউকে পছন্দ করে, এবং সর্বশেষ তারা ঘুরে ফিরে পুরনো প্রেমিকের কাছে ফিরে যায়। যেমন আফগানিস্তানে, আফগানিস্তানের তালেবান তাদের সৃষ্টি, এই তালেবানকে আবার তারাই ধ্বংস করেছে, করে এখানে হামিদ কারজাই এনেছে, আশরাফ থানি এনেছে, পাকিস্তান এনেছে, ভারতকে ওখানে জায়গা দিয়েছে, এবং শেষমেশ সবাইকে তাড়িয়ে আবার সেই তালেবানদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। তো সেই দিক থেকে এটা কেন সে কাজটা করছে? এই কাজটা করছে যে ওখানে তাদের যে স্বার্থগুলো, সেই স্বার্থগুলো তালেবানরা যত সুন্দরভাবে দিতে পারবে অন্য কেউ দিতে পারবে না, আর বাকি তালেবানদেরকে তারা বুঝিয়ে দিয়েছে। এবং তালেবানরা যদি এই কাজগুলো করে, একটা ট্রু শব্দ করার মতো যে প্রতিপক্ষ, এটা তারা আমেরিকানরা রাখেনি। তো কাজে বাংলাদেশে যে আমেরিকার যে স্বার্থগুলো রয়েছে, সেই স্বার্থগুলো নিয়ে তারা এইভাবে একটা দুটো তারা টায়ার কাজ করবে, থার্ড টায়ারে তারা তাদের পুরনো বন্ধুর কাছে ফিরে যাবে, এবং পুরনো বন্ধুকে দিয়ে যখন তারা বার্মা এক বাস্তবায়ন করবে, তখন এই বাংলাদেশে এটা শব্দ করার কোন রকম লোক থাকবে না।
আর তাদের পুরনো বন্ধুদের যে দেশপ্রেম ছিল, যে কথাবার্তা ছিল, যে সকল ইগো ছিল, সব কিছু মানে রীতিমতো তাদেরকে ইলেকট্রিক শক দিয়ে একটা মানুষের যেমন মেরুদণ্ড বোন ভেঙে ফেলা হয়, ঠিক সেইভাবে তাদেরকে এনে ওইভাবে তাবেদার তৈরি করে তারা পুরো বাংলাদেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো শোষণ করতে থাকবে। এবং যখন তারা কোনো একটা দেশকে এইভাবে টার্গেট করে, অ্যাটলিস্ট 50 ইয়ার্স তাদেরকে শোষণ করে। বাংলাদেশের প্রথম এবং প্রধান যে শক্তি সেটা হলো জনশক্তি। এটার ভূমির মধ্যে যে বিরল খনিজ রয়েছে, সেই খনিজ, এটার বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে এটার যে ভৌগোলিক অবস্থান রয়েছে, ভারতের 7টি রাজ্যকে কেন্দ্র করে এখানে যে কৌশলগত অবস্থান রয়েছে বাংলাদেশের, প্রত্যেকটা জিনিসকে ব্যবহার করে ভারত এই অঞ্চলের উপরে তাদের যে আধিপত্য রয়েছে, বাংলাদেশ, তাদের 7 সিস্টার, মায়ানমার, এবং এই অঞ্চলে আপনি অ্যাটলিস্ট কত, বাংলাদেশে 18 কোটি, পশ্চিমবঙ্গে কত লোক বসবাস করে, আর তাদের 7 সিস্টারে কত লোক বসবাস করে, সব মিলিয়ে মায়ানমার সহ প্রায় 80 কোটি মানুষ। এই 80 কোটি মানুষের একটা বিরাট অর্থনীতি, রাজনীতি, এই সংক্রান্ত মার্কেট এবং এই সংক্রান্ত জনসমর্থন এবং এই সংক্রান্ত 80 কোটি মানুষের উপর যদি আপনার একটা পলিটিক্যাল আপনার পাওয়ার থাকে, আপনি পৃথিবীর বহু অঞ্চল শাসন করতে পারবেন। এই বাংলাদেশকে যদি আপনি নিজের অধিক্ষেত্র বানান, তাহলে এর সারাউন্ডিং 80 কোটি মানুষ, কল্পনা করতে পারেন পুরো মিডল ইস্টে 80 কোটি মানুষ নেই, মধ্যপ্রাচ্যে একত্র করলে 80 কোটি মানুষ হবে না। এর সঙ্গে উত্তর আফ্রিকা যোগ করলো, মানে লিবিয়া এবং মিশর যোগ করলো 80 কোটি মানুষ হবে না। ইরানের লোক সংখ্যা কত? খুব অল্প। ইরানকে যোগ করেন না, তাও হবে না। সেই 80 কোটি মানুষের যে বিরাট বাজার, সেটাকে টার্গেট করে এখানে তাদের যে গেম, সেই গেমটা কি হতে পারে, এটা যারা রাজনীতি করেন, সরকার পরিচালনা করছেন, যারা আমেরিকা দালালি করছেন, করতে চাচ্ছেন, আগামীতে দালাল হতে চাচ্ছেন, যারা ক্ষমতা আছেন, আগামীতে আসতে চাচ্ছেন, তাদের সবাইকে বুঝতে হবে। যদি তারা বুঝেন, ক্ষয়ক্ষতি কম হবে। আদারওয়াইজ পুরো জাতিকে নিয়ে আমাদেরকে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। যেভাবে হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির সুরে একবার ইঁদুরগুলো সেই নদীতে ঝাঁপ দিয়েছিল, আর দ্বিতীয়বার হ্যামিলনের বাঁশির সুরে শহরের সমস্ত শিশুরা ঝাঁপিয়ে পড়ে একটি দেশের সমস্ত ভবিষ্যৎকে, শিশুদেরকে মারা মানে সমস্ত ভবিষ্যৎকে তারা সেই সমুদ্রে নিক্ষেপ করেছিল বা নদীতে নিক্ষেপ করেছিল, হ্যামিলনের বাঁশির সুর। তদ্রূপ আমরাও সদল বলে সবাই সেই বঙ্গোপসাগরে ডুবার জন্য যাব, নাকি বুঝে সেই সাগরের যে পতন, সাগরে নিজের আত্মনিবেদন, আত্মাহুতি দেওয়ার যে অভিলাষ, তার থেকে রক্ষা করব। আল্লাহ আমাদের সবাইকে হিকমা দান করুন, দৃঢ়তা দান করুন, উন্নত চরিত্র দান করুন, এবং প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করার শক্তি আমাদেরকে দান করুন। সাম্প্রতিক উদাহরণ ইরান। ইরানের জনগণের যে জ্ঞান, দৃঢ়তা, দেশপ্রেম, ইরানের নেতৃত্বের যে সাহস, কোনো কিছু না থাকা সত্ত্বেও তাদের যে সাহস, যা দিয়ে তারা আমেরিকাকে মোকাবেলা করছে, আল্লাহ আমাদেরকে সেই রকম দৃঢ়তা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।